আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি কোর্স 2025 এই আজকের ক্লাস হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। আমি স্বাভাবিক অর্থেই তোমার সাথে আছি, তোমাদের প্রান্ত স্যার। আমাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য, আসলে নেটওয়ার্ক জটিলতার জন্য আমাদের ক্লাসে আসতে একটু লেট হয়েছে। যাই হোক, এখন আমরা ঠিকঠাক। যারা এখনও জয়েন হয়ে গিয়েছো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা অডিয়েবল কিনা, কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ারলি আসতেছে কিনা। তো আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই আগে। আচ্ছা, এখনো জয়েন হও নাই বোধ হয়। আচ্ছা, জয়েন হও আগে, তারপর কথা বলি। আচ্ছা, আমার এখানে শো করছে না এখনো। হ্যাঁ, আশা বোধহয় শুরু করেছো স্টুডেন্ট। যাই হোক, হারিসা ইয়াসমিন প্রথম আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো? নাজমুস সাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুবলি মজুমদার, ইভা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আমাকে কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, সব ঠিকঠাক। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আচ্ছা, ক্লাস নোটের রেজাল্ট কি দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি সবার উদ্দেশ্যে। হ্যাঁ, সবাইকে একটা জিনিস ক্ল্যারিফাই করি যে আমরা আসলে ক্লাসগুলো নেয়ার পরে যে আমরা যদি কখনো ক্লাসে বলে দিই পরীক্ষা নিব, অথবা কোনো কিছু তোমাদেরকে কম্পিটিটিভ কিছু বলে দিই যে তোমরা এইটা করো, ওইটা করে আপলোড করো, এর মধ্যে তোমার ফলাফল দেয়া হবে পরীক্ষার, এইগুলো আসলে সব কিছুই কষ্ট করে তোমরা এইখানে কমেন্ট বারবার না করে কি করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে খেয়াল রাখবে আমরা কখন কি করতেছি, রেজাল্ট দিলাম কিনা, যে পরীক্ষা নিলে এইটার মানে ফাইনাল ফিডব্যাকটা কি, সব কিছুই কিন্তু আমরা কি করি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই। সো কি এইখানে আসলে এইভাবে অনিশ্চয়তায় কেন তোমরা ভুগবা? তোমাদেরকে নিয়ে আমাদের একটা পরিবার আছে না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? আমরা কিন্তু সব কিছু মানে ফলাফল যা কিছু আছে, কখন কি করব, ক্লাস নিব, পরীক্ষা নিব, পরীক্ষার ফলাফল দিয়েছে কিনা, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো আপডেট না থাকে তার মানে বুঝবা কি এখনো দেওয়া হয় নাই, প্রসেসিংয়ে আছে। সো ফার্দার হচ্ছে আই থিঙ্ক এটা মনে থাকবে তোমাদের। ওকে, অনেকেই জয়েন করে ফেলেছো। আজকে বাংলা দ্বিতীয় কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। সো আমি শেয়ার করে দিয়েছি। প্রথমেই যে জিনিসটা সবাইকে সবসময় বলি, তোমরা জানো ক্লাসে জয়েন করি কি করতে হয়, ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হয়। কেন করবা শেয়ার? টাকা খরচ হয় না? যদি হইতো তাইলে বলতাম না, টাকা যেহেতু খরচ হয় না, সো একটু শেয়ার করে দিতেই হবে। আমি নিজেও যেহেতু শেয়ার করছি, তোমাদেরকে এমনি এমনি আমরা পড়াচ্ছি, সেই ক্ষেত্রে এইটা তো করতেই পারো। কেন? প্রতিদিন আমি একই কথা বলি, তোমরা শেয়ার করলে অনেকেই বিষয়টা জানতে পারে। একটা মানুষ যদি একটা সিঙ্গেল ওয়ার্ডও আমার দ্বারা উপকৃত হয়, শিখতে পারে, এইটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এবং তোমার ফ্রেন্ড সার্কেলরাও আসলে আমি আসছি স্যার, থ্যাংক ইউ। তো তুমিও যদি একজনের উপকারে নিজেকে মানে কি করো, যে অবদান রাখতে পারাইতে পারো, সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তাও কিন্তু তোমাকে কোনো না কোনো দিক দিয়ে এইটার প্রতিদান দিয়ে দিবেন। তো শেয়ার করে দাও, আমরা ক্লাসে চলে যাবো। আজকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলা দ্বিতীয় পত্র। হ্যাঁ, তা যেইটা আসলে তোমাদের যেখান থেকে দ্বিতীয় পত্র আমাদের গ্রামাটিক্যাল বিষয়, তো অনেক সময় একটু আমাদের কি প্রবলেম মনে হইতে পারে। তো আজকের ক্লাসের পরে তো আজকের ক্লাসের পরে হচ্ছে তোমাদের শেয়ার ডান, থ্যাংক ইউ। আর কোনো প্রবলেম থাকবে না এইগুলা থেকে, এটা কিন্তু শিওর এমসিকিউ আসবে এখান থেকে, ছোট ছোট প্রশ্ন এখান থেকে তোমরা পাবা শিওর। হ্যাঁ, তো এই ক্লাসগুলো, আর এইটা বাংলা সেকেন্ড পেপারের হচ্ছে এত বেসিক বা এত স্ট্রং একটা টার্ম। তো পুরা বিষয়টাই না এই ছোট ছোট বিষয়গুলোর উপরে ভিত্তি করে বড় বড় বিষয়গুলোতে কনভার্ট হয়। প্রত্যেকটা যে টপিক আছে এখান থেকেই আমরা কি যে সবকিছুর প্রতিপাদন পাবো কিন্তু। তো এইটা আমার ক্লিয়ার ধারণা থাকা উচিত। স্যার আমি শেয়ার করেছি, হ্যাঁ আজকে অনেকেই শেয়ার করতেছে, এটা ভালো লাগতেছে। শেয়ার ডান, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা আছো শেয়ার করে দাও। আমরা হচ্ছে
ক্লাসে চলে যাব। হ্যাঁ, আমি একটু ওয়েট করতেছিলাম, প্রতিদিনই 2-3 মিনিট আসলে সময় নেই। কেন বলো তো? কারণ শুরু যদি করে দিই, অনেকে হয়তো জয়েন করতে চায়, এসে যদি দেখে 2 মিনিট মিস হয়ে গেছে, তখন তার আসলে কি থাকে, আল্লাহ আমি মনে হয় অনেক কিছু পিছিয়ে গেছে, আমাদের মানে মেন্টালিটি বা ইন্টেনশন যেটা হয় আর কি। সো এই জন্যই 2-3 মিনিট সময় নেই। যাই হোক, ওকে, তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি এবং কথা দিচ্ছি আগামী 30-40 মিনিট আমার সাথে থাকলে এই টপিকগুলো আসলে বই কষ্ট করে তোমাকে পড়তে হবে না। এখানেই হচ্ছে মোটামুটি কি হয়ে যাবে, কমপ্লিটলি তোমার শেয়ার হয়ে মানে কমপ্লিটলি একদম তোমার এখান থেকে আয়ত্তে চলে আসবে সব কিছু। সো আমি ক্লাসে যাচ্ছি। হ্যাঁ স্যার, আমার মিড টার্ম এক্সামে সন্ধির উপর আপনারা যে পরীক্ষা নিয়েছেন সব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের সাথে থাকলে সব কিছু ইনশাল্লাহ কমন পাবে। আমরা কিন্তু এত বেশি প্রিমিয়ামভাবে সাজাইছি, আমরা ফ্রি পড়াচ্ছি, একটা সিঙ্গেল টাকাও তোমাদের কাছ থেকে না নিয়ে এমনভাবেই আমরা পড়াচ্ছি। আমরা তো জানি বাজারে কে কেমনে পড়ায়, আমাদের তো আইডিয়া আছে। হ্যাঁ, তো অনেক প্রিমিয়াম, টাকা দিয়ে কিনা কোর্স হচ্ছে, আমাদের মতো তোমরা কি করবে না, পাবে না। যাই হোক, আমাদের সাথে যারা থাকো তারা হয়তো জানো, যারা প্রথম থেকে ক্লাসগুলো করেছো, যারা করনি তারাও সমস্যা নাই, আজকে থেকে হচ্ছে ক্লাসগুলো করো কন্টিনিউয়াস। সো আমি ক্লাসে চলে যাচ্ছি। আমি বোর্ডে লিখেই দিয়েছি আজকে কি পড়বো, বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি এবং বর্ণ। দেখো, এই দুইটা টার্মকে আমি একসাথে কেন আলোচনা করতে চাচ্ছি, এই দুইটা বিষয় না এত সহজ, এত সিম্পল, বাট হচ্ছে আমরা প্যাচ লাগায় ফেলি। আজকের পর থেকে যেন আমাদের এখানে আর কোনো প্যাচ না লাগে। দেখো, ধ্বনি কি, তো ধ্বনি কি, প্রথমে আমরা পড়বো হচ্ছে ধ্বনি কি। কেউ হঠাৎ করে যদি তোমাকে জিজ্ঞেস করে ফেলে যে এই ধ্বনি কি বলতো, ধ্বনি কি, তো দেখো ধ্বনি আসলে আমরা বলতে গেলে অনেক সময় কি ঝামেলা করে ফেলি। হ্যাঁ, তো আসলে দুইটা বিষয়, ধ্বনি আর বর্ণ। হ্যাঁ, আমি একটা কথা আগে বলে নেই তোমাকে, দুইটা বিষয় কিন্তু মোটামুটি আক্ষরিক অর্থে হচ্ছে সেম, বাট হচ্ছে না যখন প্রায়োগিক। আক্ষরিক মানে কি, যখন আমরা বুঝবো বা জানবো, কিন্তু যখন প্রয়োগ করব বা ব্যবহার করব কোনো একটা জায়গায় বা খাতায় বা পরীক্ষায় লিখবো, তখন সেম না। তাইলে কি বললাম, ধ্বনি হচ্ছে, ধরো আমরা এই যে আমি কথা বলতেছি, যে বাক্য ব্যবহার করে করে হচ্ছে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি যে একটা ভাষায় কথা বলতেছি না, আমি কিভাবে তোমাদের ক্লাসটা করাচ্ছি, যে স্যার বাংলায় ক্লাস করাচ্ছেন, মানে বাংলাতেই তো কথা বলতেছি। বাট অনেকেই হচ্ছে যারা বিদেশ থেকে আসে, আমেরিকা ইউরোপ থেকে আসে, তারা কোন ভাষায় কথা বলে, ইংরেজিতে কথা বলে। তো আমরা বলি না আরে উনি তো ইংরেজ, আর উনি তো বাঙালি, বাংলায় কথা বলতেছে। এই যে ভাষার মাধ্যমে কি করি, মনের ভাবটা হচ্ছে তোমাদের কাছে, মানে মনের ভাব একজনের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করি, তখন আমরা ওইটাকে কি বলি, ভাষা। ওই ভাষাটা আসলে দেখো রুট বা মূল কোন জায়গা, ওই যে ভাষা, এই যে ধ্বনি, ভাষা থেকে কি এটার আমরা কেন্দ্রে চলে যেতে পারবো, মানে মূলে চলে যেতে পারবো। ধরো আমরা যে এই যে ভাষা বলতে গেলে বাক্য ব্যবহার করতেছি, বাক্যগুলো আবার কিভাবে গঠিত হইতেছে বলতো, বিভিন্ন শব্দ বা পদ দিয়ে গঠিত হইতেছে না, ওই শব্দগুলো আবার কিভাবে হইতেছে, বিভিন্ন ছোট ছোট বর্ণ মিলে হচ্ছে শব্দ হচ্ছে, মানে কতগুলো বর্ণ। এই যে শব্দগুলা যখন আমি উচ্চারণ করতেছি, যখন আমি মুখে বলতেছি, তখন এটা কি, এটা হচ্ছে তখন ধ্বনি, মানে সাউন্ড। ধ্বনি মানে কি, তাহলে সহজে হচ্ছে কি, ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি সাউন্ড। ধ্বনি মানে কি, ওয়ান কাইন্ড অফ সাউন্ড। সাউন্ড মানে কি, মানে শব্দ, মানে সাউন্ড করতেছি। এই যে কথা, আমি যদি মানে এরকম করতাম, মানে ইশারা দিতাম, তাইলে কি বুঝতে পারতাম? তাহলে কিচ্ছু বুঝতাম না। তো এই যে কথা বলতে গেলে যে সাউন্ডটা মুখ দিয়ে বের হয়, যে উচ্চারণ করে ফেলি, যে প্রোনাউন্সিয়েশন করি, এইটাই হচ্ছে কি আমাদের ধ্বনি। তাহলে ভাষাতে চলে যাই, তো এটা বলা যায় না, ভাষার সংক্ষিপ্ত, হ্যাঁ, ভাষার সংক্ষিপ্ত রূপকে এটা বলা যেতে পারে না। ভাষার সংক্ষিপ্ত রূপকে হচ্ছে আমরা কি বলতে পারি, ধ্বনি বলা যেতে পারে না। ভাষার সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি, ধ্বনি বলি। ওকে, তো এই যে দেখো এইটা কিভাবে হইলো, এই যে একটা ভাষা বুঝাইতে গেলে যখন আমি মুখে বলতেছি, তখনই কিন্তু সেটা কি সাউন্ড হচ্ছে। সাউন্ড হইলেই সেটা কি সর্বোচ্চ ছোট রূপে যাচ্ছি। যেমন প্রথমে হচ্ছে কি, দেখো প্রথমে আমরা কি বলতেছি, এই যে
ভাষা, হ্যাঁ ভাষাটা কই থেকে আসছে, এটা হচ্ছে সর্বোচ্চ মানে একদম সর্বোচ্চ মনের ভাবটা প্রকাশ করে ফেলছি। যেমন এটা বিভিন্ন বাক্যের মাধ্যমে, যেমন এই যে আমি তোমাকে একটা বাক্য বলতেছি, বাক্যের মাধ্যমে আসতেছে না। তারপরে দেখো বাক্যটা কিসের মাধ্যমে গঠিত হইতেছে, শব্দ বা পদের মাধ্যমে হচ্ছে না। এই শব্দটা কার মাধ্যমে হইতেছে, বর্ণের মাধ্যমে। এইটা যখন আমি উচ্চারণ করতেছি, এই বর্ণটা যখন উচ্চারণ করতেছি তখন সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে ধ্বনি বলতেছি। ক্লিয়ার? তখন সেটাকে কি বলতেছি, ধ্বনি বলতেছি। তাহলে বোঝা গেছে সর্বপ্রথম আমরা কি, সর্বপ্রথম হচ্ছে, আচ্ছা এটা বোধহয় আমরা এইভাবে দিলে ভালো হইতো সবগুলো। হ্যাঁ আচ্ছা, এই যে দেখো সর্বপ্রথম আমার কি, একটা আরেকটার সাথে ক্লোজ কানেক্টেড। সর্বপ্রথম বর্ণ, হ্যাঁ বর্ণ মানে কি, অক্ষর, চিহ্ন বা প্রতীক। তো এই যে বর্ণ, এইটার পরে আমরা শব্দ বা পদ গঠন করতেছি, ওইগুলা মিলে আবার বাক্য মিলে আবার কি আমার মনের পুরা, যখন এই যে সেন্টেন্স, এই যে আমি কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি, আমার ভাষা, তাহলে ওই ভাষাটার একদম ছোট, একদম পিওর যেখান থেকে শুরু হয়েছে, ওইটা যখন আমি সাউন্ডে উচ্চারণ করতেছি, তখনই সেটাকে কি বলতেছি, ধ্বনি বলতেছি। হ্যাঁ, তো দেখো ধ্বনি, এখন দেখো আমি ধ্বনিটা কি করতেছি বললাম তোমাদের, উচ্চারণ করতেছি। ধ্বনি মানেই হচ্ছে ধরো উচ্চারণ। তাইলে এই যে এইটার উচ্চারণগুলা কোথা থেকে হয় দেখি। হ্যাঁ, উচ্চারণ স্থান, ধরো উচ্চারণ স্থান, ওকে। হ্যাঁ, কার, ধ্বনির। আজকে কিন্তু মোটামুটি হচ্ছে কিছু টেকনিক শিখাই দিব তোমাদেরকে। দেখি কারা কারা কয়জন জয়েন করেছো বা আছো। ওকে অনেকেই আছো। হ্যাঁ, তো দেখো যেটা বলতেছি, আজকে কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় বা ছন্দের বিষয়সমূহ তোমাকে নিয়ে আলোচনা করায় দিব, যেখান থেকে কিন্তু ইজিলি সব প্যাচ, যত ধরনের প্যাচ, আগে বেসিক আলোচনাটা করে নিই, যত ধরনের প্যাচ আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি মানে কি, ওই যে বর্ণ মিলে কি হচ্ছে, বর্ণ যখন প্রোনাউন্স করতেছি তখন সেটা ধ্বনি। যেমন ক, এটা কি, এটা একটা ধ্বনি। যেমন খ, এটা কি, এটা একটা ধ্বনি। কারণ কি, আমি মুখ দিয়া শব্দ করে কি করতেছি, সাউন্ড করে যেহেতু এটা প্রোনাউন্স বা উচ্চারণ করতেছি, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, ধ্বনি। আর যখন লিখে ফেলতেছি তখন মজার ব্যাপার আসতেছি একটু পরেই, তখন হচ্ছে বর্ণ। তো উচ্চারণের স্থান, এটা উচ্চারণ আসলে আমাদের সহজ, আমরা তো আমাদের মুখ দিয়ে উচ্চারণ করি, এছাড়া আর কোনো জায়গা আছে আমাদের শরীরে যেখান দিয়ে আমরা উচ্চারণ করতে পারি? নাই। তাইলে দেখো মুখ দিয়ে একদম ভিতর থেকে আসে, অর্থাৎ আমাদের ফুসফুস হয়ে আসে। কোথা থেকে আসে, ফুসফুস হয়ে হচ্ছে কোথায় যায়, বাকযন্ত্রে। এই যে কাঁপতেছে, কম্পিত হচ্ছে, এটা হচ্ছে বাকযন্ত্র। বাক মানে কথা বলার যন্ত্র, যেটা দিয়ে কথাটা আসে। তো ফুসফুস হয়ে, বাকযন্ত্র হয়ে, কণ্ঠ নালীর মধ্য দিয়ে, তারপরে মূর্ধ আছে, তালব্য আছে, এইগুলা মুখের অংশ আর কি, যেখান দিয়ে সাউন্ডটা হচ্ছে কি উচ্চারিত হয়। তো আমি বলে দিচ্ছি কি কি জায়গা থেকে উচ্চারণ হয়, এই ধ্বনিগুলো, স্পেসিফিক ধ্বনিগুলো। এটা কিন্তু এমসিকিউ আসে, এটা একদম কি এমসিকিউ আসে, যে নিচের কোনটি হচ্ছে ধ্বনি উচ্চারণের স্থান, নিচের কোনটি হচ্ছে ধ্বনি উচ্চারণের স্থান। কোন কোন জায়গা থেকে হতে পারে, ধরো ফুসফুস থেকে হতে পারে। কই থেকে হতে পারে, ফুসফুস থেকে হতে পারে। তারপরে ফুসফুস থেকে কোথায় আসে, বাকযন্ত্রে। বাকযন্ত্রে ধ্বনি উচ্চারণ হতে পারে না, বাকযন্ত্রের মাধ্যমে হতে পারে। তারপরে এই যে কণ্ঠ, এক একজনের কণ্ঠ আমাদের কি এক এক রকম না, কণ্ঠনালীর মধ্যে হতে পারে। তারপরে হচ্ছে কি, যে কণ্ঠের পরে আসলে মূর্ধ আছে, মানে এই যে কি বলে, ধরো মানে কণ্ঠ থেকে, এখান থেকে আমার একদম দাঁতের আগ পর্যন্ত, এই যে কি বলবো, যে তালু, মানে তালুর যে অংশটা, শক্ত যে অংশটা উপরের পাটি, এটাকেই বলে মূর্ধ। তাহলে মূর্ধা থেকে হতে পারে। তারপরে তালু থেকে, আমাদের তালু আছে, তালু তো আমরা সবাই চিনি, তালু থেকে বা তালব্য থেকে হতে পারে। ওষ্ঠ, এই যে ঠোঁট দিয়ে যে আমরা কথা বলতেছি, ঠোঁট নাড়াচ্ছি, এক একটা বর্ণ উচ্চারণ করতে গেলে ঠোঁট কি হচ্ছে, আপ ডাউন হচ্ছে, ওষ্ঠ থেকে হতে পারে। এটা হচ্ছে ঠোঁট। তো এই যে দেখো উচ্চারণ স্থান, এগুলো আমাদের জানতেই হবে, জানা থাকতেই হবে। এই জায়গাগুলো থেকে আমাদের কি হয় বলতো, ধ্বনিটা হচ্ছে উচ্চারিত হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু এগুলা শিখে ফেললাম, ধ্বনি কি, ধ্বনি কাকে বলে, এবং ধ্বনি উচ্চারণের স্থান, এগুলা কিন্তু তোমরা লিখে ফেলো। আমি কি বললাম, এমসিকিউ এখান থেকে আসবেই, কারণ এখান থেকে
এক মানে সলিড এমসিকিউ তো আসতেই পারে, আবার ওই যে একটু পেঁচানো বহুপদী সমাপ্তি সূচক যে ক ক খ ক গ ঘ এইভাবেও আসতে পারে। সো এই হচ্ছে ধ্বনি উচ্চারণের স্থান, এইটা তোমার লাগবে। তো ধ্বনি সাধারণত কয় প্রকার? ধ্বনি দুই প্রকার। সহজ, খুব সহজ। ধ্বনি দুই প্রকার। ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। এগুলো আমরা সবাই জানি। কি কি? স্বরধ্বনি, আরেকটা কি? ব্যঞ্জন ধ্বনি। আরেকটা কি? ব্যঞ্জন ধ্বনি। তো ধ্বনি কত প্রকার? ধ্বনি দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন আমাদেরকে এইখানে আমরা পড়ব কি, যে স্বরধ্বনি কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয়, কিভাবে উচ্চারিত হয়, A to Z আমাদেরকে সব জানতে হবে। এবং ব্যঞ্জন ধ্বনি আসলে কোনগুলা ব্যঞ্জন ধ্বনি, হ্যাঁ, তো এইগুলা আমাদেরকে জানতে হবে। দেখো স্বরধ্বনি, হ্যাঁ, স্বরধ্বনি। আচ্ছা, এখন দেখো ধ্বনি আর বর্ণে তো এখনো আসিনি। আমি তোমাকে বলি, আমরা নর্মালি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো জানি, জানি না? ওকে, আমি আগে ধ্বনিটা বলি। স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যেমন স্বরে অ, এটা আর কারো ধার করা উচ্চারণ নিতে হয় নাই, তাই না? নিতে হয়েছে, আর কারো সাহায্য নিতে হয়েছে। স্বরে আ, এটা আর কারো সাহায্য নিতে হয়েছে, অন্য কোনো বর্ণ নিতে হয় নাই। তো যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। তাহলে স্বরধ্বনি কি হবে? চেঞ্জ হয়ে যাবে না। স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি, স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য বা আশ্রয় ছাড়া, আশ্রয় মানেই তো সাহায্য, তাই না? সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত, এগুলো নোট করে রাখো, হ্যাঁ, উচ্চারিত, এই বেসিক সহই। আমি একটু তারপরে অ্যাডভান্সে যাব আর কি, হ্যাঁ, যেটা তোমার একদম প্রশ্ন পিওর আসবেই। তো এইটা, এই কোর জিনিসটা, এটা যা কনসেপ্ট না ক্লিয়ার থাকলে অনেক সময় প্যারা হয়ে যায়। তো নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে কি বলে? তাকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনি বলে। ওকে, যেমন স্বরে অ, স্বরে আ, এইগুলো আসলে অন্য কোনো, এই যে স্বরে ও, স্বরে আ, হ্যাঁ, এগুলো আসলে একাই উচ্চারিত হতে পারে, একাই উচ্চারিত হতে পারে। ওকে, হ্যাঁ, পারে এগুলো, হ্যাঁ। তো আমাকে এখান থেকে এমসিকিউ যেটা আসবে, এটা তো আর আসবে না, প্রশ্নটা আসবে কি, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এখন মজার ব্যাপার হচ্ছে আমরা স্বরবর্ণ জানি 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মানে বর্ণমালা টোটাল 50টি, বাট স্বরবর্ণ 11টি হলেও ধ্বনি কিন্তু কি 11টি না। এইটা প্রশ্নে আসে, এইটা তোমার একটু ভালো করে তুলতে হবে, হ্যাঁ। বাংলায় মৌলিক স্বরধ্বনি কিছু কম আছে, মৌলিক স্বরধ্বনি টোটাল হচ্ছে 7টি। কয়টি? 7টি। এইটা তোমার লাগবেই, এইটা হচ্ছে কি লাগবেই এমসিকিউ এর জন্য। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, আমরা জানি বর্ণ 11টি, বাট হচ্ছে ধ্বনি আমাদের কি 7টি। কি কি? স্বরে অ, স্বরে এগুলো তুলে নাও, হ্যাঁ, রস্বই, তারপরে রস্যউ, এ, ও, আরেকটা আছে স্বরে অজফলা আকার। কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এই 7টি তুলে ফেলো, হ্যাঁ। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি, এটা কিন্তু আসবে, এটা দিয়ে দিতে পারে, বলবা যে এটা কি, এটা একটা এ উচ্চারণ আর কি, এর মতো। তো আমাদের কি এখানে রস্যই দীর্ঘই বাদ গেছে, রস্য দীর্ঘও বাদ গেছে, এ ওই বাদ গেছে, ও বাদ গেছে, 4টি বাদ দিয়ে দিছি আমি। কেন? আমাদের টোনটা আসলে, সাউন্ডটা আসলে এইগুলারই উচ্চারিত হয়, মানে মৌলিক স্বরধ্বনির, মানে এরাই হচ্ছে পিওর, কারো সাহায্য ছাড়া কি হয়ে যায়, নিজে নিজে একদমই কি হয়, উচ্চারিত হয়ে যায়। তাহলে ভাই বাকি 4টি কোথায়? 4টি আসলে কেন এখানে আসলো না? আসলে ওইগুলা কি জানো, ওইগুলাও কারো সাহায্য, মানে অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয়, কিন্তু নিজেদের মধ্যেই হালকা সাহায্য নেয়, হালকা। যেমন ওই, ওই মানে কি, ও
আর যুগ রস্যই, মানে ও আর রস্যই কিন্তু স্বর বর্ণেরই, মানে নিজের বর্ণেরই সাহায্য নিতেছে, এই জন্য এই ধ্বনিতে নিয়ে নেয়। আর এরা একদম পিওর, কারো কোনো সাহায্য দরকার নাই। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, আশা করি বুঝা গেছে তোমাদের। তো বুঝতেছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ বুঝতেছো? হ্যাঁ, স্বরধ্বনি 7টি, স্বরধ্বনি 7টি। ওকে, স্বরধ্বনি 7টি। সবাই ওকে, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে একদম সুন্দর করে নোট করো। ওকে, তো এই যে গেল আমাদের স্বরধ্বনি। হ্যাঁ, তো এখান থেকে তো আমাদের দেখো যে স্বরধ্বনি পড়ছি, এরপরে হচ্ছে আমাদের কি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ। তাহলে স্বরধ্বনি যদি কারো উচ্চারণ মানে কারো অন্য কোনো সাহায্য ছাড়া উচ্চারিত না হয়, ব্যঞ্জন ধ্বনি কি হবে? কারো সাহায্য নিয়ে উচ্চারিত হতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের পরের অর্থ কি গেল? ব্যঞ্জন ধ্বনি। ওকে, তো এখন আমাদের পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা সাউন্ড, আচ্ছা এটা চেঞ্জ করি। ওকে, আচ্ছা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে আবার একটু জানাও তো। সাউন্ডে হয়তো একটু প্রবলেম ছিল, আমাকে একটু জানাও আমার সাউন্ডটা আসতেছে কিনা। ওকে, সাউন্ড আসতেছে? হ্যাঁ, এখন বোধহয় আসতেছে। যাই হোক, ওকে ঠিক আছে। তো আমরা কি স্বরধ্বনিটা শেষ করলাম, এখন ধরো ব্যঞ্জন ধ্বনি। আমাদের আসলে টোটাল হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আছে কয়টি জানো? ব্যঞ্জন বর্ণ তো 39টি, তো ব্যঞ্জন ধ্বনি আছে আমাদের 30টি আসলে। হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি আছে কয়টি? ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। এইটা জানা থাকলেই হইল। এখানে তো একটু বৃহৎ, এটা ওই স্বরধ্বনি তো কম, ছোট, এই জন্য মাঝে মাঝে ওইখান থেকে একদম পিওরটা আসে। এটাও সহজ, আমি একটু পরেই হচ্ছে যখন লিখবো পড়াটা তখন তুমি এখানে কাভার হয়ে যাবে। তো ব্যঞ্জন ধ্বনি আসলে কাকে বলে? এটা অন্য কোনো ধ্বনির সাহায্য নিতে হবে, অন্য কোনো ধ্বনির সাহায্য তারে নিতে হবে, সাহায্য নিতে হবে উচ্চারিত হইতে গেলে। যেমন ধরো আমাদের ব্যঞ্জন বর্ণ কি আছে? ক, ক, ক। এইটা কিন্তু ক উচ্চারণ হওয়ার মধ্যে আরেকটা স্বর অ আসতেছে কিন্তু ক। হ্যাঁ, এইটা মিলে কিন্তু কটা উচ্চারিত হচ্ছে, মানে ক। তাহলে কি আরেকজনের সাহায্য নিতে হইতেছে? হ্যাঁ, তার মানে ব্যঞ্জন ধ্বনি হইতে গেলে কি আরেকজনের সাহায্য নিতে হবে। যেমন গ, এই যে গর মধ্যেও কি স্বরে ও আছে, তাহলে এই যে গ, আমি বলে ফেলতেছি গ, ও, লাস্টে একটা ও আসতেছে। তো এই যে দেখো, এইটাও হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, খুব বেসিক জিনিস। তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি হলো, আসলে আমাদের ধ্বনি কি 30টি। ওকে, তো আমার মনে হয় এই পর্যন্ত বুঝছো। এখন দেখো আমি তোমাকে বর্ণ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, একটু বেসিকগুলো আসলে ক্লিয়ার করে দেই, কারণ আমি তো আসলে কোনো কিছু গ্যাপ রাখি না। হ্যাঁ, যেন আবার যেন তুমি পারা থাকলে যেন আরো বিষয়টা মাথায় সেট মানে গেথে পড়ে, বের না হয় কোনো দিক দিয়ে। এই জন্য আমি বেসিক সহ আলোচনা করে নিই সব সময়, যে কোনো যেটাই পড়াই। তো দেখো বর্ণ, ওই যে বর্ণ বলছিলাম কি ভাষা, ওই যে ধ্বনিতে কি বলছিলাম? ভাষার সংক্ষিপ্ত রূপকে ধ্বনি, যখন সেটা কি আমরা উচ্চারণ করতেছি, বলতেছি। এখন দেখো বর্ণ আমরা জানি একটা শব্দ কতগুলা বর্ণ মিলে হয়। বর্ণ কি? কিছু সাংকেতিক চিহ্ন না? তো এখন দেখো বর্ণ হইতে গেলে, ধ্বনি হইতে গেলে লিখতে হয় না, ধ্বনি হইতে গেলে উচ্চারণ করলেই হয়ে যায়। বর্ণ হইতে গেলে এটাকে লিখতে হবে, বর্ণ হইতে গেলে আমাদের লিখতে হবে। তো কার লিখতে হবে? কার মানে কাকে লিখবো? ওই যে ভাষাকে। এই যে আমি কথা বলতেছি, বর্ণ অনেকগুলা এই যে শব্দ ভেঙে ভেঙে বলতেছি, মানে ওইটার মধ্যে ছোট ছোট বর্ণ আছে না, বর্ণগুলা মিলে মনের ভাব প্রকাশ করতেছি না। এবং এটা যখন আমি লিখবো, তার মানে ওইটা হচ্ছে ধরো ধ্বনিরও একটা সংক্ষিপ্ত রূপ এবং ভাষারও কি বা ধ্বনির লিখিত রূপ। আরো সহজ করে বলে দিই, বর্ণটা কি এত আর সহজ হবে না। হ্যাঁ, অবশ্যই ভাষার সংক্ষিপ্ত রূপ আর ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির এটা একদম খুব ইমপ্রেশনাল সেন্টেন্স, এর উপরে আর কিছু হয় না। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে কি বলে বলো তো? বর্ণ বলে। ওকে, তার মানে এই যে দেখো, এইটা একদম আলটিমেট কথা লিখে দিয়ে দিছি।
যাই ঘুরে পেঁচায় মানে ঘুরো 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 আইসা 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 যাই বলো, শেষে এখানে তোমার ঠেকতে হবে। অর্থাৎ কি, যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে, তাহলে ধ্বনি কি ওটা, তাহলে এই বর্ণটা কি ভাষারও একদম সংক্ষিপ্ত রূপ না? হ্যাঁ, ভাষার সংক্ষিপ্ত রূপ। সর্বপ্রথম আমার কি আসে? বর্ণ আসে। বর্ণ থেকে তখন কি হয়? শব্দ হয়। শব্দ বা হচ্ছে পদ হয়। শব্দ বা পদ একই কথা। তো পদ থেকে হচ্ছে কি হয়? বাক্য। বাক্য থেকে সর্বশেষ কি হয়? কোন একটা ভাষা। তো এই যে দেখো এই যে সংক্ষিপ্ত, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বা সংক্ষিপ্ত। এই যে সংক্ষিপ্ত, তার মানে এটা কি ভাষার সংক্ষিপ্ত রূপকেও বর্ণ বলা যায় না? যায়। আবার ধ্বনি, এই যে বর্ণ কি, আমি কি বললাম? ধ্বনি তো সাউন্ড উচ্চারণ করতেছি, যেমন এই যে বর্ণ কি, এই যে ক, খ, গ, ঘ, যখন আমি উচ্চারণ করতেছি এক একটা হচ্ছে ধ্বনি, বাট যখন আমি লিখে ফেলেছি তখন কি এটা বর্ণ হয়ে যাচ্ছে। খুব ইজি না? হ্যাঁ, এটাই হচ্ছে বর্ণ। তাহলে দেখো স্বাভাবিক অর্থেই বর্ণ, আসলে বর্ণ কত প্রকার? বর্ণ হচ্ছে কি 2 প্রকার। বর্ণ কয় প্রকার এটা আমরা জানি। বর্ণ হচ্ছে ওই যে স্বরবর্ণ, আরেকটা কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, আরেকটা কি ব্যঞ্জন বর্ণ। ওকে, তো স্বরবর্ণ আসলে কয়টি? 11টি, এটা সবাই আমরা জানি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তাইলে টোটাল বর্ণমালা কয়টি বাংলা ভাষায়? টোটাল বর্ণমালা হচ্ছে 50টি বাংলা ভাষায়। হ্যাঁ, বাংলা ভাষায়, বাংলা ভাষায় টোটাল বর্ণমালা 50টি। এখন এটা কি লিখলাম? আরে ভাই, এটা লেখা লাগে এত সহজ পড়া, একটা কারণেই লেখা লাগে। এই যে এইটা তো তুমি পারো, এটা আমি জানি, বাট এইগুলার আমাকে এখান থেকে শিখতে হবে এমসিকিউ এর জন্য। এই বর্ণমালাগুলো কোথা থেকে উচ্চারিত হয়, কিভাবে উচ্চারিত হয়, কোন কোন জায়গা থেকে উচ্চারিত হয়। একটু আগে বলছিলাম প্রথমেই, উচ্চারণের ক্ষেত্রে আমাদের ফুসফুস, কণ্ঠ, তালব্য, মূর্ধ, ওষ্ঠ, দন্ত ব্যবহৃত হয়। এই যে এখন প্যাচটা তো আমরা লাগাই এইখানে, এই জন্যই আমরা এখানে একটু লিখে নিলাম যে আমরা আসলে উচ্চারণ যে পড়বো, কার পড়বো? এদের পড়বো। এদের যে 50টা, এটা তুমিও জানো আমিও জানি, বাট হচ্ছে আমরা কি এদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এদের উচ্চারণ স্থান, এটা আমরা শিখব। উচ্চারণ, এবং খুব সহজ করে উচ্চারণ স্থান। প্রশ্ন আসবেই, প্রশ্ন আসবেই। হ্যাঁ, ওকে, উচ্চারণ স্থান এইটা আমরা শিখবো, এখানে যেটা প্রশ্ন আসবে। তো স্বরবর্ণ কি? ওই যে যেসব বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে, এগুলো স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কি? সেম। আর ধ্বনির ক্ষেত্রে একটু কম ছিল, স্বরধ্বনি ছিল 7টি, ব্যঞ্জন ধ্বনি ছিল 30টি, বাট হচ্ছে স্বরবর্ণ আমরা জানি 11টি। এই জন্য আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, অনেক সময় প্যাচ লাগায় ফেলি। ওকে, দেখো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট বর্ণের উচ্চারণ স্থান পড়ব। বর্ণের উচ্চারণ স্থান পড়া বুঝতেছো কিনা আমাকে বোঝাও। এখন থেকে কিন্তু এতক্ষণ প্রশ্ন মানে খাতা নিছিলা কিনা আমি জানি না, বাট এখন নিতেই হবে, একদমই নিতে হবে, কারণ এখন হচ্ছে তোমার মূল জিনিস। ওকে, তো এখন প্রবলেম হচ্ছে, আচ্ছা এখন তো প্রবলেম নাই তাই না? ওকে, দেখো এখন খাতার সাথে নিয়ে বসে থাকতে হবে, কারণ এখন থেকেই মূল বিষয় শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, তো দেখো অনেকে আছো, কমেন্ট করতে থাকো। তো কি বললাম? বর্ণের উচ্চারণ। আমরা আগে বর্ণগুলো একটু লিখে নিই, বর্ণগুলো আগে আমরা একটু লিখে নিই। ধরো ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। ওকে,
প ফ ব ভ ম। হ্যাঁ ওকে, এই যে দেখো, আচ্ছা ছোট হয় না, ওকে দাঁড়াও, ওকে। তো ধরো এই যে আমি বর্ণগুলা লিখলাম, এটার আমি উচ্চারণ, এই যে দেখো আমি যে 5টি বর্ণের 25টি হচ্ছে 5টি বর্গের, এক একটাকে কি বলে জানো? বর্গ। এই 5টা করে ক খ গ ঘ ঙ, চ ছ জ বর্গ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলাকে কি বলে জানো? বর্গ। প্রথমটার নাম দিয়েই পরের গুলা হয়, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। তো এইগুলার হচ্ছে দেখো আমি একটা এখানে টেকনিক বলে দিই তোমাদেরকে। এই যে বর্গগুলা, এগুলো হচ্ছে মনে রাখার বিষয়টা, হচ্ছে এরকম, ওকে। আচ্ছা ছোট করবো একটু, হ্যাঁ না ছোট করে নেই, ওকে, ছোট করলে ভালো হয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে বর্ণের উচ্চারণ, এই যে এইগুলো এক একটাকে কি বলে? বর্গ কিন্তু বলতেছে, ক খ গ ঘ ঙ, এইটাকে হচ্ছে ক বর্গ বলে। এখন দেখো আমি তোমাকে একটা ছোট একটা এখানে একটা ট্রিক্স বলতে পারো। ধরো কতা মুদ ও লিখলাম, একটা শব্দ লিখলাম, ধরো কতা মুদ ও, কি কতা মুদ ও, এইটা একটু মনে রাখো, এখানে আমি লিখে দেই। ধরো ক তা মু ধ ও, তো কি লিখলাম? এটা আমি একটা কতা মুধ ও, ওকে। এইটাকে হচ্ছে আরেকটু চমৎকার করে লেখা যায়, এইটাতে মনে রাখো, এটা হচ্ছে খুব সিম্পল, সহজভাবে মনে রাখো। ধরো আরেকটু যদি এটাকে লেখা ট্রাই করি সুন্দর করে, ধরো এই যে এইভাবে এইটা লিখতে পারো, এই ছন্দটা একটু মনে রাখতে পারো বা নোট করে লিখতে পারো। হ্যাঁ, কণ্ঠের তালে মধুর ধাতে ওষ্ঠ তোলো। হ্যাঁ, ওষ্ঠ তোলো, কণ্ঠের তালে মধুর ধাতে ওষ্ঠ তোলো, এটা হচ্ছে একটা ছন্দ। এটা কি ছন্দ? ওকে। তো আমরা যেটা বলতেছিলাম, দেখো কতা মুদ ও, এটাও যেটা কণ্ঠের তালে মধুর ধাতে ওষ্ঠ তোলো, এইটা কি বলতেছেন আন্দাজি? এইটাই কিন্তু কোনটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে ওইটাকে সহজ করে দিবে আমাকে। যেমন এই যে ক বর্গ, এইগুলো আসলে কোথা থেকে উচ্চারিত হয়? এটা হয় কতে হচ্ছে কণ্ঠ, কতে কি কণ্ঠ, কণ্ঠের তালে, ও তাতে হচ্ছে তালব্য, তাতে কি তালব্য, আরেকটা দেই এখানে, ওকে। তারপরে হচ্ছে দেখো মধুর মানে কি মূর্ধন্য, তারপরে হচ্ছে ধাতে বা দন্ত, তারপরে হচ্ছে অষ্টতল বা অষ্ট যে ব্যঞ্জন আছে বা অষ্টবর্ণীয় যেটা, যে আমি ঠোঁট দিয়ে যেটা উচ্চারণ করা হয়, তাহলে এটাও করতে পারো কতা মুদ ও, তাহলে আমার সিকোয়েন্সটা মনে থাকবে। যেমন এই যে ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে কি যে কণ্ঠনালী থেকে এগুলো উচ্চারিত হয়, যে আসে নিচের কোন বর্ণটি কণ্ঠনালীয় ধ্বনি, তখন কি লিখবা? বা কণ্ঠনালীয় বর্ণ, তখন কোনটা লিখবা? ক খ ঘ, এটার সাথে আরো এক্সট্রা উদাহরণ দেয়, তখন কিন্তু আমাদের এগুলো শিখতে গেলে কিন্তু প্যাচ লাগা যায়। তো কি লিখবা? যে কণ্ঠনালীয় এটা। তারপরে এটা দেখো তালব্য, এটা কি তালব্য, চ ছ বর্গীয় জ ইয়, এগুলা কি বর্ণ? তালব্য বর্ণ। তারপরে হচ্ছে মূর্ধ, এই যে দেখো মূর্ধা, এটা কি মূর্ধা বর্ণ, দন্ত, এই যে তথ দ, জিবা কিন্তু দাঁতের সাথে লাগতেছে এটা যখন উচ্চারণ করতেছি, এগুলা কি দন্তমূলীয়। অ ফ ব, এই যে দেখো ঠোঁট, ভ ম, এই যে ঠোঁট কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে কি ওষ্ঠ। তাহলে দেখো এই যে টেকনিক, এই যে ট্রিক্স, এটা দিয়েও হচ্ছে তুমি কি মনে রাখতে পারতেছো। কতা মুদ, এটা দিয়েও একই, যে কণ্ঠ, এই যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। খাতায় তুলতেছো কিনা আমাকে কিন্তু জানাও। কতা মুদ, হ্যাঁ ওকে ওকে, আচ্ছা তাহলে হ্যাঁ লিখে দিচ্ছি, এগুলো তুলে ফেলো কিন্তু, হ্যাঁ কোথাও পাবা না এগুলা।
এইটার মাধ্যমে এত সুন্দর সিকোয়েন্স মনে থাকবে, ক্লাসটা শেষ করার পরে তুমি দেখবা আল্লাহ এতদিন তো আমি মুখস্থ করতে পারি না এগুলো, আর আজকে আমার এখনই মনে থাকতেছে। কথা মুদ অথবা কণ্ঠের তালে মধুর ধাতে অষ্টতল, মানে কি কণ্ঠ বর্ণ, আর আগেই প্রথমে কি আবার এই যে 25টা বর্ণকে, হ্যাঁ এই যে বর্গের এই টোটাল 25টাকে আবার ধরো স্পর্শ বর্ণ বলে, এগুলাকে আবার কি বলে স্পর্শ বর্ণ। তোমার এই ক্লাসে নাই, তা জেনে থাকা ভালো। হ্যাঁ এই 25টাকে আবার কি বলে স্পর্শ বর্ণ বলে, এটা জানা থাকা ভালো। এই 25টা আর কি ক বর্গ খ বর্গ, প্রত্যেকটাকে কি বলছিলাম বর্গ বলে, কিন্তু ক বর্গ খ বর্গ। ওকে, তো আমি উচ্চারণ স্থান দেখতেছি, দেখো আমরা 25টা বর্ণের উচ্চারণ কিন্তু উইদিন 10 সেকেন্ডে শিখে ফেলি নাই। ওকে, এগুলো আবার কি, এগুলা কিন্তু ব্যঞ্জন, এগুলো আবার কি, এগুলা কিন্তু ব্যঞ্জনের ব্যঞ্জন বর্ণের না উচ্চারণ যে আমরা শিখতেছি। ওকে, তো আমরা আসলে ব্যঞ্জনেরও শিখবো, স্বরবর্ণের গুলাও সাথে সাথে এখানেই শিখে ফেলবো। এটা কিন্তু খুব একদম এটা তুমি যদি এটা যদি তুমি খাতায় লিখে রাখো, এটা কিন্তু তোমার খুব কার্যকরী হতে যাচ্ছে। এটা খাতায় লিখে রাখলে তোমার অনেক বেশি কার্যকরী হবে। ওকে, তো এই যে দেখো এখন দেখো এই যে কি লিখলাম, এইটার সাথে মিলায়া তালব্য, আমরা তালিবাস্য পড়ি না, তালিবাস্য, এই যে তালব্যর সাথে মিলে বসায় দাও এখানে, এগুলা ধরো একটা, এই যে তালব্যর সাথে মিলে এখানে তালিবাস্য বসায় দাও। এই তালিবাস্যও কিন্তু হচ্ছে আমাদের কি, এই তালিবাস্যও কিন্তু আমাদের এই তালব্য থেকে উচ্চারিত হয়। তালিবাস্যটা কই থেকে উচ্চারিত হয়, তালব্য। তারপরে আমরা ধরো মূর্ধনস্য বলি না, মূর্ধন্যস্য বা পেটে কাটা মূর্ধন্য, ছোটবেলা যেটা পড়তাম মূর্ধনস্য, তাহলে এই যে মূর্ধার সাথে মিলে না, এইখানে বসায় দাও না মূর্ধনস্য। আবার দন্ত, আমরা দন্ত স পড়ি না, এই দন্তের সাথে বসায় দাও না, এই যে দন্তস্য। তাহলে দেখো আমরা কিন্তু 25টা বর্ণের সাথে আরো 3টা কিন্তু পাই গেছি, পাই নাই এইগুলা। তার মানে এই 3টা বর্ণ হচ্ছে কোথা থেকে উৎপন্ন, মানে উচ্চারিত হয়, এটা হয় তালিব্যস্য থেকে, এটা মূর্ধন্যস্য থেকে, এটা দন্তস্য থেকে, হয় না? আমরা কিন্তু ব্যঞ্জনে পড়তেছিলাম, আমরা স্বর উপরে তোমাকে এখানে দেখায় দিব। ওকে, তো দেখো এই যে এই সাইডে করি। ওকে, তো এখানে আমি যতগুলা বর্ণ সহজে আনার চেষ্টা করতেছি, এখানে মুখস্থ করে কিছু হবে না। হ্যাঁ, আমরা টেকনিক্যালি যে আনার চেষ্টা করতেছি। এখানে দেখো তোমাকে আরো যদি বলি, এখানে কণ্ঠ থেকে হচ্ছে কি উচ্চারিত হয় জানো, কণ্ঠ থেকে ব্যঞ্জন বর্ণের হ, এইটা মনে রাখতে হবে। তার মানে এই পর্যন্ত তো খুব সহজ, 5টা বর্গ লিখছি, একটা ছন্দ লিখছি, 5টা কভার হয়ে গেছে। এক্সট্রা হচ্ছে 3টাও এইটার সাথে মিলাই লিখে ফেলছি, এখানে তো কষ্ট হয় নাই। এখন এইটা মনে রাখতে হবে, 1টা 2টা করে মনে রাখতে, মানে অনেকগুলো আমরা কভার করে ফেলছি ছোট ট্রিক্স দিয়ে, 2-1টা মনে রাখতে পারবো না, পারবো। এই কণ্ঠ থেকে ব্যঞ্জনের হটা উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়, কণ্ঠ থেকে ব্যঞ্জনের হটা উচ্চারিত হয়। ওকে, তারপরে হচ্ছে এই যে তালব্যস্য, এইটার থেকে দন্তর সাথে আবার লটা উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়, দন্তস্যর সাথে লটা। মূর্ধন্যর সাথে 3টা যে র আছে আমাদের মনে রাখতে হবে, মূর্ধন্যস্যর সাথে 3টা যে র আছে, কি র আছে আমাদের, অন্তুস্থ র, ডয়শূন্য র আর ঢয়শূন্য র, এই 3টা উচ্চারিত হয় মূর্ধন্য এইটার সাথে। আর তালিবাস্যর সাথে অন্তুস্থ জ, অন্তুস্থ অ উৎপন্ন হয়, অন্তুস্থ জ, অন্তুস্থ অ মানে উচ্চারিত হয়। তাহলে আমার কষ্ট করতে হয়েছে, হয় নাই। আমি তোমাকে আরেকটু বুঝিয়ে দেই। এই যে দেখো উচ্চারণগুলা প্রথমে 25টা আমরা মোটা দাগে শিখে ফেলছি একটা ছন্দ দিয়া, যে কণ্ঠ কতা মুধ ও, অথবা হচ্ছে কি কণ্ঠের তালে মধুর ধাতে অষ্টতল, এটা দিয়া কণ্ঠ মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে শিখে ফেলছি, শিখি নাই? ওকে, তো এইখানে আবার এক্সট্রা ওই যে তালিবাস্য, মদিনাস্য, দন্তাস্য, তালব্য থেকে তালিবাস্য, মূর্ধ থেকে মূর্ধন্যস্য, দন্ত থেকে দন্তাস্য লিখছি না। এক্সট্রা দিলে কি আনছি, জাস্ট কণ্ঠের মধ্যে হ উচ্চারিত হয় ব্যঞ্জন বর্ণের, এটা লিখে ফেলছি। মূর্ধন্যস্যের সাথে অন্তুস্থ অ, অন্তুস্থ জ লিখছি এক্সট্রা, আর হচ্ছে 3টা র হচ্ছে মদিনাস্যর সাথে সবসময় হয় এইটা, আর দন্তাস্যর সাথে ল হয়। এই তো দেখো মোটামুটি অনেক কভার করে ফেলতেছি আমরা। হ্যাঁ, ওকে, তো এইখানে দেখো এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের ব্যঞ্জন। ধরো আমি তোমাকে একটু আগে বলছি স্বরবর্ণগুলাও হচ্ছে উচ্চারণ কই থেকে কিভাবে হয় লিখে দিব। স্বরবর্ণ তো খুব কম, খুব সহজ। তো স্বরবর্ণ হচ্ছে দেখো কণ্ঠ থেকে হচ্ছে খুব সহজ, স্বর সরয়া উচ্চারিত হয়, মনে রাখতে হবে, মানে সিকোয়েন্সিয়াল। এখানে কণ্ঠ ক খ গ তালিব্য, তাহলে শুরু থেকে, এই জন্য শুরু থেকে সরাসরি লিখে ফেলছি। তারপরে দ্বিতীয় হচ্ছে হ্রস্বই দীর্ঘই লিখে ফেলো। ওকে, হ্রস্বই দীর্ঘই এইখানে একটু মনে রাখতে হবে,
তৃতীয়তে আমার নরমালি সিকোয়েন্সে লিখলে আমার হ্রস্ব দীর্ঘ হওয়ার কথা ছিল, কিন্তু আমি এই হ্রস্ব দীর্ঘ তৃতীয়তে লিখবো না, আমি তৃতীয়র সাথে ঘুষা করছি, রাগ করছি, তো এইটা আমি লিখে ফেলবো পঞ্চমে, হ্রস্ব দীর্ঘ। এটা একটু মনে রাখতে হবে শুধু, অতটুকু। আমরা এত কিছু শিখে ফেলতেছি টেকনিক দিয়া, দুই একটা তো এমনি মনে রাখতেই পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তো এই যে হ্রস্ব দীর্ঘ, তার মানে কি, প্রথমে আমি সরায় লিখছি, দ্বিতীয়তে হচ্ছে হ্রস্ব দীর্ঘই লিখছি তালব্য থেকে, অষ্টর থেকে হচ্ছে আমার কি হ্রস্ব উ দীর্ঘ উ, এই যে ঠোঁট বের হইতেছে, এটা লিখলাম, তাই না? তো আর হ্রস্ব দীর্ঘ হচ্ছে রি, মূর্ধন্য থেকে হচ্ছে আমাদের কি উচ্চারিত হয় নরমালি, রি, রি। তো আমার এখানে বাকি কি বলতো, এই যে এইটা হচ্ছে দন্ত। তাহলে দেখো, আমি স্বরবর্ণ আছে আমাদের 11টি, এর মধ্যে উচ্চারণ করা বলছি 1 2 3 4 5 6 7টি। তাহলে স্বাভাবিক করতেই যে ভাই স্যার আর 4টি আছে, কি এ ওই ও ও, এই 4টি আছে, তার মানে এই 4টি তো এখানে বসবে না। এইটাই হচ্ছে আমাদের কি আসল খেলা। এইখানে দন্ত থেকে আসলে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় না, দন্ত দিয়ে আসলে, দন্ত থেকে এখানে না, সরি, এই যে এখানে লিখে দেই, দন্ত থেকে, এটা লিখে রাখো, দন্ত থেকে কোনো স্বরবর্ণ উচ্চারিত, ট্রাই করে দেখতে পারো, হয় না। হ্যাঁ, দন্ত থেকে কি কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় না। তাহলে দন্তে কি গেল, দন্ত গেল খালি, দন্ত গেল খালি। তাহলে স্যার আমি বুঝলাম, বুঝতেছো কিনা একটু কমেন্ট করো। হ্যাঁ, ওকে, দেখি তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, আচ্ছা, যারা আমি আরেকবার একটু শেয়ার করে দিই। ওকে, হ্যাঁ, বর্গের বর্ণ ছাড়া বাকি বর্ণগুলো সবকিছুই দিচ্ছি, তো আমি সবকিছুই দিচ্ছি। হ্যাঁ, আমার সাথে থাকলে আসলে সবকিছুই বোঝা পসিবল। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এ ওই, এখানে স্বরবর্ণের আমার এ ওই ও ও কিন্তু বাকি ছিল, যে স্যার এইটাকে আপনি বাকিগুলো একদম বাদ দিয়ে দিবেন না, এগুলো উচ্চারণ হয় কিন্তু, এ ওই আমরা বলি না, মুখ দিয়ে বলি। এটা আসলে দুইটা স্থান একসাথে কাজ করে এ ওই যখন হয়। তো এই যে দেখো, কণ্ঠ যোগ তালব্য, কণ্ঠ যোগ তালব্য থেকে উচ্চারিত হচ্ছে এ ওই। আর কণ্ঠ তো সবগুলা ম্যাক্সিমাম লাগে, কণ্ঠ যোগ ওষ্ঠ, ওষ্ঠ থেকে উচ্চারিত হয় হচ্ছে ও ও। জাস্ট এই দুইটা আমার আলাদাভাবে একটু মনে রাখলেই হইলো, এই দুইটা আমার কি একটু আলাদা করে মনে রাখলেই হইলো। ওকে, তো এই যে দেখো আমাদের কি দিলাম, যে এখানে কিন্তু মোটামুটি আমার কি মোটা দাগে আমি সব ম্যাক্সিমাম উচ্চারণ কিন্তু কমপ্লিট করে দিলাম। ব্যঞ্জন বর্ণের যত উচ্চারণ আছে, যেগুলো আমাদের বেসিক্যালি তোমার প্রশ্নে আসবে, এইটার পরে আর ভুল হবে ইনশাল্লাহ, জীবনেও ভুল হবে না। আর স্বরবর্ণেরও ম্যাক্সিমাম একদম এইটার সহ তোমাকে কি উচ্চারণ স্থান আমি দেখায় দিছি। এই যে দেখো, ছন্দ সহ, বা এইভাবে যদি তুমি মোটামুটি কি করতে পারো, যে বিষয়টা আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে আমার মনে হয় না তোমার এখানে আর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন তোমার ক্লাসের জন্য দেখো, এখানে আমি তোমাকে এখানে হচ্ছে আরেকটু বিষয় হচ্ছে এখানে ক্ল্যারিফাই করে দেই। এই যে প্রথম প্রতিটা বর্ণের, এটা আসলে তোমার এখানে অত ওইভাবে নাই, বাট আমি আসলে বললামই তো, ব্যাকরণ তো তুমি যদি একটু নিজেকে অনন্য বা ইউনিক করতে চাও, সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে যত বেশি হচ্ছে কি ধারণা রাখা যায়। এখন এখানে আসলে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ বর্ণ আছে, কোনগুলা বলে, তো এইটাও তোমার এইটা জানা থাকা আসলে আহামরি যে অনেক বেশি বার্ডেন বা বোঝা কিচ্ছু না। তুমি জানলে তোমার 9 10 বা ইন্টারে তো এটা পড়তেই হবে, বা বেসিক তো এটা তো একটা লাইন তুমি যদি এক্সট্রা শিখো, বা প্রাসঙ্গিক যেহেতু রিলিভেন্ট, হ্যাঁ, তো এইটা তো আর তোমার আহামরি ক্ষতি হয়ে যাবে না। তো এইখানে দেখো, যে এখানে তোমাকে আর একটা জিনিস সহজে বুঝাই দেই। ধরো আমি যদি এখানে একটু তোমাকে, ওই যে তোমাদেরকে তো আমরা কি
সবার থেকে হচ্ছে আলাদা হিসেবে কি করব, গড়ে তুলতেছি ইনশাল্লাহ। তো আমি আবার একটু লিখি, তারপরে হচ্ছে ড মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। তো গ্রামাটিক্যাল সেটস তো এগুলো আসলে জানা থাকলে এটা তোমার জন্যই ভালো। এটাকে প্রত্যেকটাকে হচ্ছে বর্গ বলে, হ্যাঁ, বর্গ 5টি, হ্যাঁ, ক বর্গ খ বর্গ, প্রতিটির প্রথম অক্ষর নিয়ে হচ্ছে এই যে ক বর্গ, তারপরে হচ্ছে চ বর্গ, ট বর্গ, হ্যাঁ, ত বর্গ, আর হচ্ছে প বর্গ, এগুলো এক একটা বর্গ। আর সবগুলা এই 25টিকে একত্রে, এটা জানলে ভালো তোমাদের, হ্যাঁ, স্পর্শ 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 বর্ণ বলে। ওকে, তো দেখো এখানে একটা জিনিস হচ্ছে তোমার মনে রাখতে হবে 1 আর 3, হ্যাঁ, প্রতি বর্গের 1 আর 3, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, মানে বর্গের 1 নাম্বার বর্ণ, 2 নাম্বার বর্ণ, 3 নাম্বার বর্ণ, 4 নাম্বার বর্ণ, 5 নাম্বার বর্ণ। তো 1 আর 3, প্রতিটি বর্ণের 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ বলে এটাকে, হ্যাঁ, অল্প প্রাণ বর্ণ বলে। আর 2 আর 4 কে বলে হচ্ছে মহাপ্রাণ বর্ণ। কি বলে? মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণ কি? একজনের প্রাণ মানে কি জীবন, তার মানে একজনের জীবন অল্প আর একজনের জীবন বেশি। সো ব্যাপারটা এরকম না। অল্প প্রাণ আর মহাপ্রাণ কি জানো? যেমন ক বল, আমি এটা পরীক্ষা করা যায় সুন্দর চমৎকার একটা, ধরো একটা কাগজ মুখের সামনে নাও, নিয়ে ধরো ক বইলা কাগজটা দাও, কাগজটা কিন্তু স্ট্রেইট থাকবে। এই যে খ মানে বাতাস একটু জোরে বেরোইছে, এটাই মহাপ্রাণ। আর বাতাস কম বেরোইছে, এটা কি? অল্প প্রাণ। খ। আমি একটা কাগজ নেওয়ার ট্রাই করি। দেখো, এটা উদাহরণটা তোমরা এই প্র্যাকটিসটা করো। ক, বাতাস আসতেছে তো, আচ্ছা এখানে করি, ধরো এই যে ক খ খ খ, দেখছো গ ঘ, এইভাবে হচ্ছে প্র্যাকটিস করা যায় যে অল্প প্রাণ মহাপ্রাণ, ওইটার উপর বেসিস করে দুইটাকে বলে হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ। তার মানে বর্ণ সম্পর্কে যা আছে সব তোমার একদম শিখিয়ে দিয়ে দিতেছি। দেখো, এরপরে হচ্ছে এখানে ঘোষ আর অঘোষ আছে। এখন 1 2 3 4 5 প্রতিটা বর্গে 5টি করে বর্ণ থাকে। তো দেখো একটা উদাহরণ দিই তোমাকে, যে আমাদের বর্তমান সমাজটা আসলে কি, যে দুর্নীতিতে ভরা। সবাই আসলে আমরা কি করি? দুর্নীতি করি না? সবাই করি, মামা চাচা যে কোনো সেক্টরে যাইতেছি, দুর্নীতি। ঘুষ ছাড়া এখন কি হয় না? ঘুষ ছাড়া এখন কোনো কাজই হয় না। তো আমরা আসলে যদি ঘুষ খেতেই চাই, ঘুষ যদি খাইতেই হয়, তাহলে কি, যে খুদ খেয়ে মুখ নষ্ট করবা। খুদ মানে কি? অল্প অর্থে বোঝানো হয়েছে। একদম এই ছোট কিছু খায়া আমি কেন আমার ব্লেম নিব, যে ঘুষি দিয়েই তো খাবা, তুমি লাখ লাখ টাকা খাও, আর 10 টাকা 20 টাকা 50 টাকা যদি ঘুষ খাও, ট্রেনের টিকিট করতে যাই 60 টাকা টিকিট, 70 টাকা দিলে আমাকে সিট দিয়ে দেয়, তাহলে এই যে 10 টাকা এক্সট্রা ঘুষ দিলাম না, তো এইটা দিলে সে কিন্তু ঘুষ খাচ্ছে। আমি বেরোয় এসে কিন্তু আরেকজনের বলতেছি ওরে কিন্তু ঘুষ দিছি, ঘুষ দিয়ে টিকিটটা নিছি, হ্যাঁ, এক্সট্রা টাকা দিয়ে। তো এটা ছোট কিছু কইরা কিন্তু ওই যে ঘুষ, এটা খারাপ না, এই ব্লেমটা কিন্তু তার চলে আসতেছে, কিন্তু খাইছে কি 10 টাকা। আর আমি যদি, আমারে কেউ যদি বলে ঘুষ খাইছে, তাহলে আমি কি 2-3 লাখ টাকা বা 4-5 লাখ টাকা খাবো। যদি ঘুষি খাইতে হয় মানে কি, বেশি খাবো, কারণ আমার নাম তো হবেই যে ঘুষ খাইতেছি। তো যদি ঘুষ খাইতেই হয়, তাহলে 3-4-5 লাখ টাকার কমে খাবো না। ঘুষ যদি খাইতেই হয়, আমরা কি 3-4-5 লাখ টাকা খাবো। এই যে 3-4-5 লাখ টাকা যে খাবো, এইগুলা হচ্ছে ঘুষ বর্ণ। এগুলা কি বর্ণ? ঘুষ বর্ণ। এগুলা হচ্ছে ঘুষ বর্ণ। কি, যে ঘুষ যদি খেতেই হয়, তাহলে কি খাবো? সাবধান, আমরা কিন্তু ঘুষ খাবো না, মনে রাখার জন্য, ঘুষ খাওয়া ভালো না। তো খেতেই যদি হয়, তাহলে 3-4-5 লাখ এইরকম খাবো। আর এটা ঘুষ। তাহলে অঘোষ মানে এই যে এখন দেখো, তাহলে তারা 1-2 এরা কি করবে? এখন এরা বেশি খাইতেছে, আর এরা ওই যে ছোট করে কম, যারা ঘুষ তো সবাই খায়, কেউ খায় বেশি, কেউ চিন্তা করে যে আমি যেহেতু ঘুষি খাবো বেশি খাবো, আরেকজন কি কম। তাহলে এই যে এটা হচ্ছে অঘোষ বর্ণ, 1 আর 2 বাকি থাকলো, এরা কি? অঘোষ
বর্ণ। এই তো বর্ণ সম্পর্কে বেসিক, এটা কঠিন কিছু না, তুমি জানা থাকলে তুমি কি নিজেকে একটু ইউনিক বা অনন্য করে ফেললা। তো এই যে আলোচনাটা, এইটা আমার মনে হয় তোমার বর্ণ সম্পর্কে মোটামুটি যা কিছু আছে, আমার মনে হয় তোমার বর্ণ সম্পর্কে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ, তোমার সিলেবাসে যা যা আছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে হচ্ছে বর্ণের উচ্চারণের প্রকৃতি। এইটা আসলে আমরা পড়বো না বর্ণের, তাহলে এটা কি করব স্যার, এটা পড়ে ফেলছি তো। বর্ণের উচ্চারণের প্রকৃতি মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসবেই, এইটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। স্যার কই পড়লাম? এই যে বর্ণ সম্পর্কে বেসিক, এই জন্যই তো আমরা খুঁটিনাটি একদম বেসিক থেকে আলোচনা করলাম, শুরু থেকে বর্ণ সম্পর্কে আমরা বেসিক, ধ্বনি সম্পর্কে বেসিক, কোথা থেকে উচ্চারিত হয়, কিভাবে হয়, এগুলো শিখে ফেলছি না। এখন ওইগুলাই জাস্ট প্রয়োগ করব, যা কিছু আমরা তত্ত্বীয় বিষয়গুলো শিখছি ওগুলা কি করব, প্রয়োগ করব। তোমরা একটু জানাও তো এখনো আছো কিনা বা বুঝতেছো কিনা, আমাকে জানতেছো, মানে কথাবার্তা বোঝা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ অনেকেই এখনো আছো। ওকে, আচ্ছা এখানে প্রবলেম নাই, তাহলে নেট কেন প্রবলেম হবে? ওকে, যারা আসলে এটা তো স্লাইড সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা তুলে ফেলছো আমার সাথে, মোটামুটি তো সময় ছিলই, সময় পাওয়াই গেছে। যারা তুলে ফেলছো তো আলহামদুলিল্লাহ ভালো, না তুলতে পারলেও হচ্ছে কি যে ওই স্লাইড থেকে তুলে ফেলতে পারবা। হ্যাঁ ওকে, তো এখন দেখো উচ্চারণের প্রকৃতি, মানে উচ্চারণগুলো কেমন হবে, স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ ম ক, মানে স্বর স্বর রস্বই দীর্ঘ, এগুলো আসলে উচ্চারণটা কি ধরনের হবে, এইটা থেকে একদম এমসিকিউ শিওর আসবে। এখান থেকে এমসিকিউ শিওর আসবে। হ্যাঁ শিওর আসবে এখান থেকে। তো এই যে এইটা আমরা পড়ে ফেলছি, এখন জাস্ট বইয়ের সাথে একটু মিলাবো। দেখো আমার বইয়ে যদি যাই, দেখো ধ্বনি ও বর্ণ আমরা মোটামুটি যা আছে সব পড়ে ফেলছি। হ্যাঁ, ওই যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যা যা আছে আমার এই ক্লাসের জন্য, বর্ণ, হ্যাঁ বর্ণমালা এগুলা পড়ছি, তাই না? ওকে, তো বর্ণমালা, এই যে ভাষা লিখতে যে চিহ্ন ব্যবহার করা হয়। ওকে, দেখো এখন কোথায়, এই যে ধরো, আচ্ছা এখানে তোমাদের আরেকটা জিনিস লিখতে হবে। হ্যাঁ, যেমন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে ফলা বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলতেছে, ফলা বলতেছে। ওকে, তো দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলি আমরা, ফলা বলি, তাই না? তো এইটা একটু জানা থাকা লাগবে তোমাদের, এইটা কি একটু জানা থাকা লাগবে। যেমন ধরো এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ফলা বলতেছে না? বাংলা ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি, 6টি। এটাও এমসিকিউ। এই বিষয়টা হচ্ছে কি তোমার জানা থাকা লাগবে, এইটাও কি নোট আপ করে ফেলো খাতাতে। হ্যাঁ ওকে, তারপরে হচ্ছে ধরো আমরা, ওকে এই যে দেখো তারপরে কার গেল না। হ্যাঁ, এখানে কার শিখে আসছি বোধহয়। কার হচ্ছে কয়টি আছে আমাদের, দেখো তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে হচ্ছে কার। এইটাও একটু তোমার জানা থাকা লাগবে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে কার বলে। এটা তো একদম বেসিক জিনিস, তো যেটা কঠিন উচ্চারণগুলো ওইগুলাই সুন্দর করে লিখে দেখাইলাম। এটা আসলে আর কি আকার ইকার, মানে যেগুলো হচ্ছে দেখো স্বরবর্ণ আছে ওইগুলারই আলাদা কি আছে, রিকার একার ওইকার প্রত্যেকটারই কি আছে, কার আছে। এইটাও হচ্ছে কি তোমার জানা থাকা লাগবে। হ্যাঁ, তো এটা একদম ইজি বেসিক। তো এই যে দেখো আমরা উচ্চারণের স্থান, এই যে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে উচ্চারণের স্থান, তাই না? উচ্চারণের স্থান দেখো, এইটাই প্যাচ লাগতো। তার মানে এখন কিন্তু আমাদের এই যে এ ওই কণ্ঠ তালব্য, কণ্ঠ ও ও ওষ্ঠ, কণ্ঠ ওষ্ঠ, তাই না? তার মানে দেখো দন্তবর্ণের মধ্যে আমরা তথ দদন ল ল, এই যে বিষয়গুলো, এটা আসলে প্যারা লাগতো। এখন মনে হয় না যে আমার সাথে যদি যেভাবে ট্রাই করো একবার করে তুলো পড়ো তাইলে আর প্যারা লাগবে না। আমরা সবকিছু, এই যে দেখো প্রকৃতি, এইটা সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম। প্রকৃতি, ধরো
এই যে বর্ণের উচ্চারণ প্রকৃতি, যেমন স্বরে ও, এটার প্রকৃতি কয় ধরনের হতে পারে? দুই ধরনের। এখান থেকে আমি তোমাকে দাগায় দেই, যেমন দেখো স্বরে ও স্বাভাবিক, স্বরে ও মানে স্বরে ও, এই যে অ, তারপর অকাল, স্বরে ও অকাল, কথা, শপথ, হ্যাঁ, সপ প অথ, এই যে এইভাবে। তো এই যে সংবৃত মানে কি একটু পরিবর্তিত হইয়া, এটা আসবেই। দেখো আমি যেগুলো দাগাচ্ছি এগুলা ক্লাস থেকে তো রেকর্ড পাবাই, ক্লাসটা যদি পরেও দেখো তাহলে এখান থেকে এগুলা, যেমন অতি, এটা আসবে, এটা আসে। তারপরে হচ্ছে ধরো অভিধান, এই যে এটা আসে, ও এর মতো হয়ে যাচ্ছে। সংবৃত একটু পরিবর্তিত হইলে ও এর মতো, মৌন, মৌন হয়ে যাচ্ছে। তারপরে মৃগ, মৃগ একার ওকার হয়ে যাচ্ছে। যখন স্বরের উচ্চারণটা একটু চেঞ্জ হবে তখন কি হচ্ছে? তখন পরিবর্তিত হয়ে ও এর মতো। আরেকটা হচ্ছে বেসিক স্বরে হতো, স্বরে হয়, তাই না? ওকে, এইটাই যে যেগুলো দাগাইছি এগুলো হচ্ছে আসবে। এখন তারপরে হচ্ছে দেখো সরায়া, হ্যাঁ, সরায়ার উচ্চারণও কয় ধরনের হয়? দুইটা। একটা হচ্ছে বেসিক স্বাভাবিক, যেমন হচ্ছে আগামী, এটা স্বাভাবিক, এটা হচ্ছে আগামী। তারপরে হচ্ছে আমরা, আশা, তারপরে হচ্ছে আলো, সেম। কিন্তু সংবৃত, সংবৃত মানে কি একটু স্লাইটলি পরিবর্তিত হবে। এইটা হইলে, সংবৃত হইলে ধরো কি হয়? সংবৃত হইলে এই যে স্বরের উচ্চারণটা যে এই যে এখানেই আছে জ্ঞান, তখন একার আকার হয়ে যাচ্ছে, একার আকার হয়ে যাচ্ছে। বিখ্যাত, বিখ্যাত, বিখে, এই যে একার আকার, হ্যাঁ, একটু চেঞ্জ হচ্ছে, আডা হচ্ছে এর মতো হবে তখন। তো এই যে আমি এই এত কিছু মাথায় নিতে হবে না, যা যা প্রবলেম ছিল শিখাই ফেলছি। এখন যেগুলো দাগ দিতেছি, যেমন জ্ঞান মানে ওই দাগের ওয়ার্ডগুলাই খাতায় লিখবা, এই যে তোমরা যে আপলোড দিবা পড়াটা ওইটাই লিখবা, ওইখান থেকেই প্রশ্ন কিন্তু শিওর আসবে, একদম একদম আসবে ইনশাল্লাহ। ওকে, তো দেখো এই যে দেখো, এখন যদি আমরা এর উচ্চারণ স্বাভাবিকভাবেই কি দুই ধরনের হয়। স্বাভাবিক হচ্ছে একটি, একটি, সংবৃত বা একটু পরিবর্তন হইলে এটাও কার মতো হয়? স্বরের ফলে আকার। তো এইভাবে এত কিছু মাথায় না রাখা তুমি এইগুলার দিকে বারবার তাকাবা, যেমন এক, যেমন এক, এই যে শব্দটা, এই যে শব্দটা এক। তারপরে হচ্ছে কি যে কেন, কয় একার একার, কয় জফলা একার নো, কেন। এই যে শব্দগুলা লাগাইতেছি এগুলা বারবার প্র্যাকটিস করবো, কারণ এই শব্দের বাইরে একটা সিঙ্গেল শব্দ আসবে না, এবং এই শব্দ কিন্তু এইভাবে কিন্তু আসবেই, উচ্চারণের প্রকৃতি। তার মানে কি, আমি জাস্ট এখন কিন্তু প্রয়োগ করে দেখাচ্ছি, আর এটার জন্য যতটুকু জ্ঞান আমাদের নেওয়ার দরকার ছিল আমরা কিন্তু নিয়ে নিছি। ওকে, তো এই যে দেখো, এই যে দেখো এখন এই যে এরকম ইয়র তিন ধরনের হতে পারে। একটা স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কি একদম যেটা আছে সেটাই, স্বতন্ত্র মানে একদম খোলাখালি, মানে নিজের। ওকে, তো যুক্তবর্ণ হইতে পারে, বর্গীয় অজর সাথে হচ্ছে ইয় হইতে পারে, তালিবাস্য, মদিনাস্য, দন্তাস্য, এগুলো উচ্চারণ কয়েক ধরনের হতে পারে। তো এখান থেকে তোমার ওই যে যেগুলো আমি কি বললাম, এগুলো আমরা অটোমেটিক্যালি শিখে ফেলছি। যেমন আমরা সাহিত্য, এটা পড়বো, এটা আসতে পারে, এই যে শাসন, এটা পড়বো, হ্যাঁ, এই যে জ্ঞান তো দাগাইছি আগে, যজ্ঞ, তারপরে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এগুলো আসে, শ্রম, হ্যাঁ, এগুলো বারবার আসতে দেখছি। এই যে নিঃশ্বাস, তারপরে হচ্ছে বিশ্ব, তারপরে দৃশ্য, এগুলো অনেকবার আসছে, অনুষ্ঠান, তারপরে কি মিষ্টান্ন, যেগুলো দাগাইতেছি এগুলো কিন্তু আসে। এই যে প্রশ্ন, হ্যাঁ, তুমি বারবার চেক করো, তুমি বিভিন্ন পরীক্ষা যারা ইতিমধ্যে দিচ্ছ অনেকবার, বা টেস্ট পেপারের মতো যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছো, দেখো তুমি এগুলোই বারবার আসবে যেগুলো দাগ দিছি। তো এইভাবে কিন্তু শিখে শিখে তোমাকে এগুলো পড়তে হবে, হ্যাঁ, এগুলো শিখে শিখে তোমাকে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। আর এগুলো শেখার জন্য যা যা হচ্ছে আমার কি শিখা দরকার, আমরা কিন্তু মোটামুটি সেগুলা কি শিখে ফেলেছি। ওকে, তো এই যে আমার মানে তোমার হচ্ছে এই সব কি বলে ধ্বনি আর বর্ণের যা যা আছে, যেভাবে ডেকোরেট করে যত চমৎকার করে দেয়া যায়, এতটুক তোমাকে আশা করছি দিতে পারছি, আশা করি। এখন হচ্ছে আমি একটু আলোচনা, এরপরে দেখো ধ্বনি বর্ণের পরে হচ্ছে আমার ধ্বনি আর বর্ণের পরে হচ্ছে আরেকটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল। ওটা হচ্ছে টপিকটা দেখি, আর কোনটা বলছিলাম যেন, শব্দ পদের কথা বলছিলাম কি, দেখি ধ্বনি বর্ণের পরে রিলেট করে আর কি, দুইটার সাথে মিলায় সামঞ্জস্য রেখে একটু আলোচনা করবো ভাবছিলাম। শব্দ পদের কথা খুব সম্ভবত বলছিলাম আর কি, তাই না? হ্যাঁ, ধ্বনি বর্ণের পরে শব্দ আর পদ বলছিলাম, হ্যাঁ, শব্দ আর পদের কথা বলছিলাম। তো শব্দ আর পদ কত? 25 পৃষ্ঠা। ওকে, দেখো এখানে জাস্ট আজকে জাস্ট হচ্ছে আমি কি করব, যে তোমাকে বেসিক জিনিসটা ক্লিয়ার করব। 25 পৃষ্ঠা, এই যে এগুলা বোধহয় শব্দ, তাই না? হ্যাঁ, আচ্ছা, পৃষ্ঠা তো 19 গেল, পৃষ্ঠা তো 20,
21, এই যে এরপরে বোধহয় শব্দ আর পদ। ওকে, হ্যাঁ, ধরো এই যে দেখো এখানে শব্দ আর পদ, শব্দ আর পদ, এখানে আমরা অনেক কিছু পড়তে পারবো, এখান থেকে প্রশ্ন আসবে। তো এখানে আজকে আমি জাস্ট বেসিক আলোচনাটা করবো আজকের ক্লাসে, কারণ এরপরে যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, স্লাইড দিয়ে দেওয়া হবে। ওকে, তো এই যে দেখো শব্দ আর পদ, তোমরা কি জানো শব্দ ও পদ, এই যে শব্দ আর এই পদ, তোমরা কি জানো যে শব্দ কাকে বলে বা পদ কাকে বলে? এটা কি বলতে পারো? আমি এটা একটা মানে একটা ধাঁধার মতো, একটা যে শব্দ আর পদ কি, এটা তো একই। শব্দ হচ্ছে, শব্দ কি, কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, মানে সম্পূর্ণরূপে প্রকাশ সবসময় করতে হবে। শব্দ বলো, বাক্য বলো, সবসময় ভাষা বলো, ভাষা মানে মনের ভাব প্রকাশ না করলে তো আর শব্দ, বর্ণ, ভাষা বা এই বাক্য হবে না। তো কতগুলো শব্দ মানে কতগুলো বর্ণ, লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে হচ্ছে কি বলে? শব্দ বলে। আর বাক্য কি সেম, কতগুলো শব্দ যদি, শব্দ হচ্ছে বর্ণ পাশাপাশি বসলে শব্দ, বাক্য হচ্ছে শব্দ পাশাপাশি বসলে বাক্য। ওকে, তো দেখো, তো শব্দ আর পদ কি তাইলে? পদের মধ্যে, পদ তো কি, ওই যে বাক্যের মধ্যে ব্যবহার করতেছি আলাদা আলাদা শব্দগুলাই তো এক একটা কি পদ। দেখো আমি বলতেছি শব্দগুলাই কি পদ, তাইলে একটা ঝামেলা না? এটা আমি একদম ক্লিয়ার করে দিই। দেখো তোমাকে ধরো হচ্ছে যে কোনো একজনের নাম লিখবো এখানে, যে আছে এখন, কে কে আছে ধরো, ওকে, এমডি মহিদুল হাসান, আমি এই নামটা লিখতেছি মহিদুল। হ্যাঁ, ধরো মহিদুল, তোমাদের এখান থেকে একজনের নাম লিখলাম, ওখান থেকে মহিদুল। ওকে, হ্যাঁ, এই যে মহিদুল, এটা কি বলতো? যে স্যার এটা তো একটা শব্দ, এটা শব্দ। হ্যাঁ, এই যে বাক্যগুলা পাশাপাশি মানে বর্ণগুলা, এই যে ম একটা বর্ণ, হ একটা বর্ণ, দ একটা বর্ণ, ল একটা বর্ণ, পাশাপাশি বৈশা একটা শব্দ ব্যবহার করছেন, এবং এটা দিয়ে একটা মনের ভাব, মানে এটা দিয়ে কি বুঝাইতে চাইছেন আমি বুঝছি। যেমন কি মহিদুল একটা নাম, মহিদুল একটা কি নাম। হ্যাঁ, এখানে মনের ভাবও কি হয়েছে? প্রকাশিত হয়েছে, হয় নাই? এই শব্দ দিয়া মনের ভাব প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে, এজন্য এটি শব্দ। বুঝছো? এটা খেয়াল করো, শব্দ কতগুলো বর্ণ পাশাপাশি বসে, তাই না? কতগুলো বর্ণ পাশাপাশি বসে, হ্যাঁ, বসে মহিদুল। মহিদুল মানে কি? আমি বুঝতেছি যে কোনো একটা নাম, এই যে বুঝাইতে পারছি, তার মানে এটা কি একটা শব্দ। কিন্তু আমি যদি ল দ হি মহি, ল দ হি ম এটা বলি, তাহলে কি বর্ণ হবে? খালি বর্ণগুলো পাশাপাশি বসাইলে হবে না, মনের ভাব প্রকাশ করতে হবে, অতটুকু আমরা জানি। তো এই যে মহিদুল লিখলাম, ওখানে তোমাদের এখান থেকে একজনের নাম লিখলাম, এটা আসলে কি শব্দ? এটা আবার তাহলে পদটা কি? এটা আবার আমি যদি বলি পদ, তাইলে কি হবে? দেখো, যখন আমি মহিদুলকে একটা আলাদা, বর্ণগুলা আলাদা হচ্ছে হিসেবে শব্দ হিসেবে লিখলাম, তখন সেটা শব্দ। যে আলাদা ওয়ার্ড হিসেবে লিখলাম, এটা তো একটা ওয়ার্ড, আমি বলতেই আছি শব্দ, তখন এটা শব্দ। কিন্তু এই মহিদুলটাই এই হচ্ছে আবার কি হবে? এই মহিদুলই হবে, এই মহিদুলটাই হবে আবার পদ। কখন? আমি দেখাচ্ছি যে মহিদুল ভালো ফুটবল খেলে। হ্যাঁ, তো এখানে কিন্তু মহিদুলটা হচ্ছে, মহিদুল হচ্ছে শব্দ। কিন্তু যখন আমি লিখলাম যে মহিদুল ভালো ফুটবল খেলে, তার মানে এইটা কি পুরাটা হচ্ছে কি একটা বাক্য? পুরোটি কি? হ্যাঁ, এই পুরোটি হচ্ছে একটা বাক্য, পুরোটি একটি কি, একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে,
একটা বাক্য, হ্যাঁ পুরোটি হচ্ছে একটা বাক্য। ওই বাক্যের মধ্যে এই মহিদুলের মতো আলাদা আলাদা কি আছে, বিভিন্ন শব্দ আছে, আছে না? এই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই কি বলে? পদ বলে। তাহলে বাক্যে ব্যবহৃত, এইখানে মহিদুল হচ্ছে পদ, কারণ 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 বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি, এই যে দেখো শব্দ, হ্যাঁ শব্দই হচ্ছে এক একটি পদ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে যে মহিদুল এক সময় শব্দ, আরেক সময় মহিদুলই কি? পদ। তার মানে দেখো আমি ক্লিয়ার করে দিলাম বেসিকটা, একদম বেসিকটা, যে শব্দ হচ্ছে কি পিওর, আলাদা করে একটা ওয়ার্ড লিখে ফেললে ওইটাই শব্দ, বা এই যে ওয়ার্ড মানেই তো শব্দ, বারবার বলি আমরা এটাতে ইউজ টু। আর যখন ওই শব্দগুলো মিলে যখন একটা বাক্য তৈরি করবো, ওই বাক্যের অন্তর্গত প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ তখন কি নামে আমরা দেখবো? পদ নামে। আর কোনো ঝামেলা আছে এখানে? আর কোনো হয়তো ঝামেলা থাকার কথা না। যেমন গোলাপ, আমরা আমাদের প্রিয় মানুষকে স্বাভাবিক অর্থেই তাদেরকে কি করি? আনন্দ দিতে, বা তাদের হচ্ছে মনের যেই হচ্ছে যে আকাঙ্ক্ষা থাকে সেটা পূরণ করতে আমরা চেষ্টা করি সবসময়। তো এই যে গোলাপ ফুল দিয়ে আর কি, হ্যাঁ যাই হোক। তো দেখো যখন আমি গোলাপ লিখলাম, এখানে গোলাপ কি আমরা এখন জানি ভাই, এইটা হচ্ছে এখন একটা শব্দ, হ্যাঁ এটা একটা শব্দ। যখন আমি এইটা লিখব গোলাপ ফুল আমার খুব পছন্দের, এইখানে কিন্তু ভাইয়া, এইখানে কিন্তু গোলাপ হচ্ছে পদ, এইটা কিন্তু গোলাপ একটা শব্দ। এই যে দেখো, আশা করি পদ শব্দের যেই ইন্টারনাল ক্ল্যাশ বা একটু ঝামেলা ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই পদ হচ্ছে, এই পদ আমরা কত প্রকার জানি? পদ 5 প্রকার, সবাই জানি ভাই। আজকে এটাই লাস্ট আমাদের আলোচনা, হ্যাঁ কি কি? বিশেষণ পরবর্তী অংশ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একদম ভালো করে শেষ করায় দিব। মেক শিওর করতে হবে, ভালো করে তোমরা নোট করে আপলোড করতে হবে, তখন বুঝবো যে আমরা যে পড়াচ্ছি তোমরাও পড়তেছো। আমি শুধু লিখতেছি না, তোমরাও আসলে এটা কার্যকরী ফলাফলের জন্য তোমরাও ট্রাই করতেছো। ওইগুলো আপলোড করলে তখন পরবর্তী অংশ নিয়ে আরো সুন্দর করে। সর্বনাম, অব্যয়, আরেকটা কি? ক্রিয়া। তো বিশেষ্য কি আমরা জানি? নাম, কোনো কিছুর নাম। বিশেষণ কি? যা দ্বারা এই বিশেষণ ছাড়া, মানে সে নিজে ছাড়া বাকি যেগুলো আছে, দোষ গুণ, সংখ্যা, অ্যাডজেক্টিভ যেটা, অবস্থা, পরিমাণ বুঝায়। দোষ গুণ সংখ্যা অবস্থা বুঝায় কাদের? এছাড়া বাকি সবার, বাকিগুলোর বুঝায়, তাকে বিশেষণ বলে। সর্বনাম কি? যে নাউন বা মানে বিশেষ্যর পরিবর্তে, হ্যাঁ যে বিশেষ্যর পরিবর্তে যেটা বসে, বিশেষ্যর পরিবর্তে যা বসে সর্বনাম। যেমন কি? যেমন প্রান্ত স্যার বাংলা পড়াচ্ছে, পরবর্তী লাইনে বলবো যে তিনি ভালো পড়ান না, বা তিনি অনেক ভালো পড়ান, বা তারপর আমি বুঝি না, বা তারপর আমি অনেক ভালো বুঝি। এই যে তার, প্রথমে আমার নাম দিয়ে শুরু করে পরে যে আমি অনেকগুলা বাক্য বললাম তার দিয়া, ওই যে আমার এগেইনস্টে এই যে তার শব্দটা কারে বোঝাইতেছে? ইন্ডিকেট করতেছে আমাকে। তো এইটাই হচ্ছে কি? সর্বনাম। অব্যয় কি? যার কোনো ব্যয় নাই, যার কি নাই? যার ব্যয় নাই। ব্যয় কি? এনে কি টাকা পয়সা? না, এটা হচ্ছে ব্যয় মানে পরিবর্তন অর্থে, অর্থাৎ পরিবর্তন নাই, কি কি? যেমন একটা বাক্যে অব্যয় কি? এবং, কিন্তু, এই যে এটা কি? এবং, এগুলা কি চেঞ্জ হয় কখনো? কিন্তু, অথবা, ও, এগুলা কি একটা বাক্যে কখনো চেঞ্জ হয়? কখনো হয় না। ক্রিয়া মানে কি? যা দ্বারা কাজ করা বোঝায়, যা
দ্বারা কাজ বোঝায়, বোঝায় ক্রিয়া। আজকের ক্লাসটা না, আজকে ক্লাসটা এই পর্যন্তই নিব। হ্যাঁ, পরবর্তীতে ক্লাস আছে, অনেক সময় হয়ে গেছে। তো এখন পর্যন্ত দেখো, আমরা শুরু থেকে যদি একটু দেখার চেষ্টা করি, তোমরা স্লাইড পেয়ে যাবা যে ধ্বনি এবং বর্ণের যত ক্ল্যাশ ছিল, যত মানে কি মিসকনসেপ্ট ছিল, হ্যাঁ, ধারণাগুলো একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি। ধ্বনির বেসিক্স, সংজ্ঞা, তারপরে হচ্ছে কোত্থেকে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে কয় প্রকার, কোথা থেকে উচ্চারণ হয়, তারপরে হচ্ছে স্বরধ্বনি কি, স্বরধ্বনিগুলা, মৌলিক স্বরধ্বনি সাতটি কোনগুলা, ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে অতটুকু জানলেই হইল, এটা হচ্ছে আরেকজনের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। বর্ণ সম্পর্কে ধ্বনির লিখিত রূপকে সবচেয়ে সলিড বিষয় এটা। হ্যাঁ, বর্ণ ওই যে কই থেকে আসছে, ওই যে একদম ছোট থেকে সবচেয়ে সংক্ষিপ্ত রূপ। তারপরে হচ্ছে বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো তো আমরা জানি, বর্ণমালা 50টা, এইগুলার টোটাল উচ্চারণ কই থেকে হয়, মোস্ট ইম্পর্টেন্ট আসবেই, এগুলো আমরা দেখার চেষ্টা করছি। এই যে দেখো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা একদম লিখে রাখতে পারলে অনেক কিছুই তোমার এক ক্লাসেই সব কভার হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে গেছে আশা করি। তো তারপরে হচ্ছে এই যে কোনটা কি, আমরা অনেক কিছু শিখাই দিছি তোমাদেরকে। হ্যাঁ, তো এই যে বর্ণের উচ্চারণ প্রকৃতি, এটাও শিওর আসবে, আমরা বই থেকে এটা দেখছি। তারপরে শব্দ আর পদ, যে অনেক সময় প্যাচ লাগাই ফেলি, কখন কোনটা শব্দ কখন কোনটা পদ, এটা এই যে আমি তোমাকে একদম ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরে তো লাস্টে দেখলাম পদ আসলে 5 প্রকার, এটা আমরা সবাই জানি। তো আমাদের সাথে আমরা তো তোমাদের জন্য যথেষ্ট করতেছি, ইনশাল্লাহ আমাদের সাথে শেষ পর্যন্ত থাইকো। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, তোমরা বৃত্তি পাবে ইনশাল্লাহ। আমরা তোমাদেরকে নিয়ে নতুন করে প্ল্যান করেছি, সবকিছু বাদ দিয়ে সারাদিন আমরা অনেক ব্যস্ত, আমাদের পেইড, আমরা টাকা দিয়েও কোর্স করা এরকমও আছে। সবকিছু বাদ দিয়েও কিন্তু তোমাদেরকে যেটা ফ্রি, যেটা আমরা একদম রিল্যাক্সে সময় বের করে, ব্যস্ততা বাদ দিয়ে সবকিছু এক পাশে রেখে তোমাদেরকে ট্রাই করাইতেছি। সো তোমরা আসবা, অনেকে জয়েন করাবা, অনেকে এটা শেয়ার করবা, নিজেদের মতো করে বাড়ির কাজগুলো করবা, আপলোড করবা, এটা আমাদের ভালো লাগে দেখলে। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আরো কোনো চমৎকার ক্লাসে চমৎকার কিছু নিয়ে তোমাদের সামনে আমরা আবার এখানে দাঁড়াবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।